লিভারের নীরব ঘাতক হেপাটাইটিস বি, উপসর্গ না থাকায় অজানা ঝুঁকি, সময়মতো চিকিৎসা না হলে হতে পারে ক্যান্সারও। যানজটের ঢাকায় স্বস্তির বার্তা, শাহবাগে চালু স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল, সড়কে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগের তাগিদ। আরও তীব্র গ্যাস ঘাটতি ও লোডশেডিং, উভয় সংকটে নাভিশ্বাস জনজীবন। পটুয়াখালী ও জয়পুরহাটেও বিদ্যুৎ ঘাটতি চরমে, মিলছে চাহিদার অর্ধেক। পশ্চিম তীরে পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। কুশরা গ্রামে মানবেতর দিন কাটাচ্ছেন ফিলিস্তিনিরা। এবং ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। 100 রানের জুটি গড়ে ফিরে গেছেন মমিনুল, তানজিদের অভিষেক 50। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার পুরো খবর। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিবালয়ে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর তার হাতে দলীয় মনোনয়নপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। এতে মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য পদ ও মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ান মির্জা ফখরুল। সব জল্পনা কল্পনার অবসান, অবশেষে বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সচিবালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বসেন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাপ আলোচনা শেষে মির্জা ফখরুলের হাতে তুলে দেন দলীয় মনোনয়ন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ায় দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ ছেড়েছেন মির্জা ফখরুল। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। 24 জুলাই মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সব ঠিক থাকলে বঙ্গভবনের অভিভাবক হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা। সবচেয়ে দুঃসময়ে ছিলেন দলের কাণ্ডারি, ছিলেন আন্দোলন সংগ্রামের মূল ভাগে। সহ্য করেছেন স্বৈর শাসকের জেল, জুলুম, অত্যাচার। সেই বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের যোগ্য সম্মান তাকে দিল বিএনপি। দল সরকার ছাপিয়ে এবার তিনি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক, যাচ্ছেন বঙ্গভবনেও। শুধু আমাদের মনের কথাটা শুনেছিলাম, শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। কবিতার মতো পরশ বুলিয়ে যায় তার কথামালা। বিরল এক মানবিক সত্তা নিয়ে বাংলাদেশের মানুষের সামনে দাঁড়িয়ে বলনে কথনে ভাষিক মাধুর্যে ছাপিয়ে গেছেন অন্য সবাইকে। পলিমাটির মতো কোমল তার মন, কিন্তু সবচেয়ে কঠিন সময়ে ছিলেন তিনি কাণ্ডারি। নেতৃত্বের পরতে পরতে সংগ্রামের তীব্র আকাঙ্ক্ষায় উদ্ভাসিত। সহজ নয়, বহু পথ পাড়ি দিতে হয়েছে তাকে। 69-এর গণ অভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলা রাজনীতি, খালেদার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। ঠাকুরগাঁওয়ের সন্তান আজ বাংলাদেশের রাজনীতিতে সুন্দর বিকল্পের সন্ধান। শোনেন আমার কথা আগে শোনেন, আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন। না পলিটিক্যাল লিডার, আমি একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য। আমি একদম ওইভাবে কথা বলছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। উত্তরটা আপনি দেবেন, বাস হয়ে গেল। রাজনীতির পার্ট তার পরিবার থেকেই। এক চাচা উইং কমান্ডার SR মির্জা ছিলেন 71-এ মুজিবনগর সরকারের ইয়ত ক্যাম্পের পরিচালক। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ জিয়াউর রহমানের ভূমি মন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। বাবা মির্জা রুহুল আমিন ছিলেন মুসলিম লীগের রাজনীতিবিদ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে বিএনপি সবসময় একটা ইতিবাচক ভূমিকা পালন করেছে। 62 থেকে 66 দুইবার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন 17 বছর। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যাত্রাটা বাবার চেয়ে ভিন্ন। 69-এর গণ অভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে বামপন্থী সংগঠক, মুসলিম লীগের ঘোর বিরোধী।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে ছিলেন সবার প্রিয়। ৮৮-তে হলেন পৌর চেয়ারম্যান, তারপর বিএনপিতে। দীর্ঘ এই পথে কত কিছুই পাড়ি দিতে হয়েছে তাকে। দল যখন ভাঙনে, দল যখন সংকটে, তিনি ছিলেন একজন যোদ্ধা, বেগম খালেদা জিয়ার এক বিশ্বস্ত সেনাপতি। আমরা যারা রাজনীতি করি, আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। চেয়ারপারসন কারাগারে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, তাই পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ের মাইক্রোফোনে ওই এক মুখ, সহযোদ্ধাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন তিনি রাজপথে। গুম করে দেয় বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্প্রিং বলল আপনাদের সামনেই, বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন এর জন্য যুদ্ধ করেছিলাম। নিজের হিসেবে 11 বার জেলে গেছেন, 3.5 বছরের কারাবাস। কিন্তু সব কিছুকে পেছনে ফেলে তিনি এখন বিজয়ী। বিএনপি সরকার ক্ষমতায় এলো, তখন তিনি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে। এবার রাজনীতির মাঠ পেরিয়ে যথাযথ সম্মানের পূর্ণতা পাওয়ার অপেক্ষায়। তোমার মুখের দিকে চেয়ে আছে বাংলার ভোরের আকাশ, এদেশের গুলমলতা ছুতে চায় পল্লবিত আঁচল তোমার। যেন এক প্রতিশ্রুতি হেঁটে যায় আমাদের কণ্টকিত কালের ভেতরে। তরিকুল ইসলাম সৌরভ, স্টার নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে বিএনপি ও অলি আহমদের পক্ষে ইসিতে মনোনয়নপত্র জমা দিয়েছে 11 দল। এ সময় জামায়াত নেতা হামিদুর রহমান আজাদের দাবি, ৭০ অনুচ্ছেদ না থাকলে জয়ী হতেন অলি আহমদই। এছাড়া সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক নিয়ে বাকযুদ্ধে জড়ায় দুপক্ষ। দীর্ঘ ৩৫ বছর পর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। একাধিক প্রার্থী না থাকায় ১৯৯১ সালের পর সব নির্বাচনেই রাষ্ট্রপ্রধান হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা শেষ দিন। শুরুতেই নির্বাচন কমিশনে আসেন 11 দলের প্রতিনিধিরা। নির্বাচনী কর্তা এএমএম নাসিরউদ্দিনের কাছে জমা দেন অলি আহমদের মনোনয়নপত্র। পরে বেলা ৩টায় আরও অলি আহমদের নামেই দেয়া হয় আরেকটি মনোনয়নপত্র। ইসিতে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে 11 দলীয় জোট প্রার্থী জয়ী হতেন। গণভোটের রায় যদি বাস্তবায়ন হতো তাহলে আজকে আমরা আশা করতাম কর্নেল অলি সাহেব বিপুল ভোটে বিজয়ী হতেন, কারণ সংসদ সদস্যদের কাছে উনি একজন গ্রহণযোগ্য যোগ্য প্রার্থী। বেলা 2:30টার দিকে ইসিতে আসেন বিএনপি প্রতিনিধি দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রটি গ্রহণ করেন রাষ্ট্রপতি নির্বাচনের কর্তা। এ সময় বিএনপির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নে সবকিছু করা হবে বলে জানান চিফ হুইপ। জুলাই সনদের অক্ষর, দাড়ি, কমা, বিন্দু, সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করব, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। পরে সচিবালয়ে বিএনপি নেতাদের বৈঠক প্রশ্নে পাল্টাপাল্টি বক্তব্য দেয় দুই পক্ষই। সচিবালয় হলো একটা নির্বাহী জায়গা, এখানে রাজনৈতিক দলের শীর্ষ বৈঠক হবে, শীর্ষ ফোরামের বৈঠক হবে, এটা অতীতের রেকর্ড আমাদের জানা নেই। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল, সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন। পরে ইসি সচিব জানান 16 আগস্ট প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই হবে। 3টার ভিতরে একজনা ডক্টর অলি আহমেদ বীর বিক্রম, ওনার মনোনয়নপত্র পেয়েছে 2টা, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনার মনোনয়নপত্র পেয়েছে 1টা। যাচাই বাছাইয়ের পরে আমরা যেটা আইন অনুযায়ী, যেটা প্রথমটাই যদি বৈধ হয়ে যায়, দ্বিতীয়টার বাছাই করার দরকার নেই। 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। এই নির্বাচনে ভোটার 349 জন। মাননীয় জনপ্রশাসন মন্ত্রী মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা। মির্জা ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় বিএনপির মহাসচিব কে হচ্ছেন তা নিয়ে নতুন করে শুরু হয়েছে জল্পনা কল্পনা। সরাসরি মহাসচিব না ভারপ্রাপ্ত মহাসচিব, জোরালো হচ্ছে সেই প্রশ্ন। আগের উদাহরণ বিবেচনায় নিলে এই দৌড়ে এগিয়ে রুহুল কবির রিজভী। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী পদে শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে সালাউদ্দিন আহমদের নাম। শুধু একটা স্বপ্নকে তাড়া করেছিলাম, দেশটা মুক্ত হবে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে বাংলাদেশ। বিএনপির সবচেয়ে দুঃসময় দীর্ঘ 15 বছর দলের হাল ধরে রেখেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার বসতে যাচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে।
অবসান হলো মহাসচিব হিসেবে তার দীর্ঘ যাত্রার। এতে সবখানে নতুন আলোচনা, কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব। সেই তালিকার শুরুতেই রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম। কারণ দলটির অতীতেও আছে এমন নজির। 2011 সালে খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছিলেন তখনকার সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও বিএনপির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিব বলে কিছু নেই, তবে এখন প্রশ্ন দেখা দিয়েছে, নতুন মহাসচিব পেতে অপেক্ষা করতে হবে জাতীয় কাউন্সিলের, নাকি দলের চেয়ারম্যানের হাতেই খুলবে বিকল্প পথ। বিএনপির গঠনতন্ত্রের 11 ধারা অনুযায়ী জাতীয় নির্বাহী কমিটিতে মহাসচিব থাকবেন একজন, আর 10 নম্বর ধারা অনুযায়ী মহাসচিব নির্বাচিত হবেন কাউন্সিলের মাধ্যমে। কিন্তু পদটি শূন্য হলে সামনে আসে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা। নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ করতে পারেন তিনি। তবে এখানেই শেষ নয়। চেয়ারম্যানের এই ক্ষমতার প্রয়োগের পর সাংগঠনিকভাবে প্রয়োজন হবে স্থায়ী কমিটির অনুমোদন ও পরবর্তী জাতীয় কাউন্সিলে তার অনুমোদনের প্রশ্ন। মহাসচিব পদে পরিবর্তন শুধু একটি সাংগঠনিক সিদ্ধান্ত নয়, বিএনপির আগামী দিনের নেতৃত্বের দিক নির্দেশনাও নির্ধারণ করবে এই সিদ্ধান্ত। তাই এখন সবার চোখ তারেক রহমানের সিদ্ধান্তের দিকে। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা। বেশিরভাগ মানুষই টের পান না শরীরে বাসা বাঁধছে লিভার সিরোসিস কিংবা ক্যান্সার। গবেষণা বলছে বাংলাদেশে হেপাটাইটিস বি ও সি ভাইরাসে আক্রান্ত প্রায় 1 কোটি মানুষ, আর এতে প্রতি বছর প্রাণ হারাচ্ছেন প্রায় 21,000 মানুষ। সবচেয়ে উদ্বেগের বিষয়, মায়ের শরীর থেকে সন্তানের শরীরে ছড়াতে পারে এই ভাইরাস। আসলে কেন এতটা ভয়ঙ্কর এই নীরব ঘাতক? কিভাবে বাঁচানো যাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে? দেখুন হাবিবুর রহমান অবির 3 পর্বের ধারাবাহিক লিভার ট্র্যাজেডির প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন জাহিদ হোসেন। যদিও সংসার শুরু করেছিলেন স্বপ্নের হাত ধরে, তবে তা দুঃস্বপ্ন হতে সময় লাগেনি বেশি দিন। নাম জুই হলেও ফুল হয়ে আর ফোটা হয়নি তার। বিয়ের মাত্র কয়েকদিনের মাথায় তিনি টের পান স্বামী ভুগছেন মারাত্মক জটিল রোগে, লিভার ক্যান্সার। সেদিন থেকে যেন বদলে গেল জুইয়ের জীবনের সমস্ত হিসেব। চাকরি করতেছি শুধু স্বামীকে ইয়ে করার জন্য, ওনাকে বাঁচানোর জন্য। একদিকে মরণব্যাধি রোগের সঙ্গে লড়াই, অন্যদিকে সংসারের অর্থনৈতিক চাপ, সাথে গালাগালি আর নিঃসন্তান হবার কটূক্তি। তবুও স্বামীকে বাঁচানোর লড়াই তিনি থামাননি। এমন এমন ভাষা বলে আমি বলতেও পারি না, শুধু ঘরের দরজা লেগে কান্না করি, আল্লাহ আমার কপালে কি করলে, কি আমার অপরাধ। জুয়ের বাস্তবতা কেবল একটি পরিবারের গল্প নয়, অসংখ্য পরিবারের প্রতিচ্ছবি, যারা ক্যান্সারের সঙ্গে লড়ছেন প্রতিদিন। সেক্ষেত্রে ঝুঁকি এড়াতে সন্তান নেবার আগে বাধ্যতামূলক টেস্টের পরামর্শ বিশেষজ্ঞদের। কেননা বেশিরভাগ ক্ষেত্রে এই ভাইরাস মায়ের শরীর থেকে ছড়ায় সন্তানের শরীরে। মায়েদের যেন হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করা হয় প্রেগনেন্সির সময়, তাহলে দুটো কাজ হবে। আমরা তার বাচ্চাকে দুটো টিকা দিতে পারি, একটা ইমিউনোগ্লোবুলিন এবং একটা ভ্যাকসিন জন্মের পরপরই, এবং মাকে আমরা চিকিৎসায় আনতে পারি। আর এটার একটা বড় অসুবিধা হচ্ছে, যতক্ষণ আপনার লিভারকে প্রায় শেষ পর্যায়ে নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝতে পারবেন না, যে কারণে এটাকে বলা হচ্ছে সাইলেন্ট কিলার। বাংলাদেশে লিভার ক্যান্সারের অন্যতম প্রধান কারণ হেপাটাইটিস বি। বিশেষজ্ঞদের মতে দেশে প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাস বহন করছেন, আর হেপাটাইটিস সি যোগ করলে এ সংখ্যাটা কোটির ঘরে। আমরা কিন্তু বলছি যে আপনার লিভার পরীক্ষা করুন, কিন্তু কাকে লিভার পরীক্ষা করতে বলছি? যাদের ফ্যাটি লিভার আছে, যাদের ডায়াবেটিস আছে, যাদের বংশে লিভারের রোগ আছে। ইয়াং যারা আছেন, অনেকে রক্তক্ষরণ, রক্ত বমি নিয়ে আমাদের কাছে এসে বলছেন যে স্যার আমার কি হয়েছে। আপনার যখন সিরোসিস হয়ে যাবে বা ক্যান্সার হয়ে যাবে তখন কিন্তু চিকিৎসার বার্ডেনটা অনেক বেশি,
তখন আপনার ক্যান্সার স্ক্রিনিং লাগবে, অনেক কিছু লাগবে, অনেক খরচ হবে। বাংলাদেশ গভর্নমেন্টও করেন, ঢাকা মেডিকেলেও হয়। আপনি যদি বলেন আমার হেপাটাইটিস বি ভাইরাস স্ক্রিনিং করতে চাই 100 টাকা। চিকিৎসকরা বলছেন এখনই সচেতন না হলে কিংবা কার্যকরী পদক্ষেপ না নিলে কেবল এ রোগ সারাতেই আলাদা একটি লিভার হাসপাতাল প্রয়োজন হবে ভবিষ্যতে। লিভারের ডাক্তারদেরকে আমরা দায়িত্বটা দিন, হেপাটোলজি যারা। হাবিবুর রহমান রফি, স্টার নিউজ, ঢাকা। যেখানে সব রকম যানজটের নগরী ঢাকায় স্বস্তির বার্তা। এবার শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। প্রথম পর্যায়ে নগরীর 20টি গুরুত্বপূর্ণ মোড়কে এই ব্যবস্থার আওতায় আনা হচ্ছে। নগর কর্তৃপক্ষের আশা, প্রযুক্তি নির্ভর এই উদ্যোগ যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, এর কার্যকারিতা নিশ্চিতে প্রয়োজন সড়ক ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন সুমন মাহমুদ। প্রতিদিনের যানজটে নাকাল রাজধানীবাসী। ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে ভোগান্তি। যানজট নিয়ন্ত্রণে নানা উদ্যোগের পর এবার ঢাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। এরই অংশ হিসেবে শাহবাগ মোড়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে আধুনিক এই সিগন্যাল সিস্টেম চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও 50টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই আধুনিক সিগন্যাল সিস্টেম চালু করার লক্ষ্যে আমরা নির্ধারণ করেছি। এর মধ্যে আগামী কয়েক মাসের মধ্যেই ডিসিসির আওতাধীন আরও 22টি ইন্টারসেকশনে ট্রাফিক সিগন্যাল চালু করা হবে। নতুন এই ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন পথচারী ও চালকরা। সবাই এখন ফলো করতেছে সিগন্যাল, যে সময় আপনার রেড সিগন্যাল তখন অটোমেটিকলি দাঁড়া যেতেছে, যে সময় সবুজ সিগন্যাল দিচ্ছে তখন আবার চলে যেতেছে। এটা চালু হইলে মামলা খাবে, বাস সে তারপর থেকে মানবে। ডাইরেক্টলি এনফোর্স করার চাইতে এই যে প্রযুক্তির যে সুবিধা, এই প্রযুক্তির সুবিধাগুলো এখানে আমরা সরাসরি দেখলাম একটা প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে লাভবান হতে পারি। ট্রাফিক পুলিশ সদস্যরা বলছেন, প্রযুক্তির ব্যবহারের ফলে মানুষের সিগন্যাল মানার প্রবণতা বাড়ছে। ভয় পাচ্ছে যে তাদের মামলা হচ্ছে এবং মামলার কপি তাদের ঠিকানায় চলে যাচ্ছে, এজন্য তারা একটু যারা গাড়ি চালাচ্ছে ওরা একটু সতর্ক হচ্ছে। তবে প্রযুক্তি নির্ভর এই ব্যবস্থার সুফল পেতে কিছু চ্যালেঞ্জ দেখছেন পরিবহন বিশেষজ্ঞরা। তাদের মতে শুধু স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করলেই হবে না, সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সমন্বিত উদ্যোগ। এআইকে শতভাগ কার্যকরী করতে হলে বৈধ যানবাহন সড়কে থাকতে হবে, তার নাম্বার প্লেটটা থাকতে হবে, যে নাম্বার প্লেটটা আমার এআই লেন্সের মধ্যে ধরা পড়বে। কিন্তু যেহেতু অটোরিকশাগুলোর নাম্বার প্লেটের সমস্যা আছে, নাম্বার প্লেটই আসলে নাই এখন পর্যন্ত, সে জায়গায় আসলে আমরা এখন যেভাবে কাজটা করছি, পুলিশ এখানে এনগেজড আছে, যে মূলত আমরা এআই সাপোর্টেড একটা সফটওয়্যার বানানো হয়েছে, সেখানে 5 থেকে 6 ধরনের সড়কে কেউ যদি আইন ভঙ্গ করে তখন একটা ভিডিও ট্রিগার করে, 20 থেকে 25 সেকেন্ডের একটা ভিডিও চলে আসে, সেটা অ্যানালিসিস করে তারপরে মামলাটা দেওয়া হচ্ছে। প্রযুক্তির এই ব্যবহার রাজধানীর যানজট ও সড়ক ব্যবস্থাপনায় কতটা কার্যকর হয় সেটি এখন দেখার বিষয়। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। গ্যাস সংকটে বাড়ছে দুর্ভোগ। ফিলিং স্টেশন থেকে বাসাবাড়ি স্বস্তি নেই কোথাও। কারখানার উৎপাদনেও নেমেছে ধস। গ্যাসের দাবিতে জামালপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা। গ্যাসের জন্য পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তাই যানবাহনের এমন দীর্ঘ সারি। কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, আবার মিলছে না চাহিদা মতো। এতে নষ্ট হচ্ছে সময়, বিপাকে যানবাহন চালকরা। 3 ঘন্টা 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরেও গ্যাস পাচ্ছি না, অনেক সময় লাগে। তাও পাই 100 পয়সার গ্যাস পাই, 70 টাকা 80 টাকা গ্যাস ঢুকে, যে গ্যাস ঢুকতো 500 টাকা 600 টাকা গ্যাস ঢুকতো, সেই ঢুকে 100 টাকা পাই, 150 টাকার পাই। এই অবস্থা বাংলাদেশের। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস ঢুকে আমাদের 120 টাকা 150 টাকার গ্যাস ঢুকে, এই অবস্থা আমরা গাড়ি চালাতে পারি, আমাদের অনেক অসুবিধা হয়। গ্যাসের সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কমেছে উৎপাদনও, বাসাবাড়িতেও বাড়ছে ভোগান্তি। গ্যাসটা যদি ঠিকমতো থাকতো তাহলে আমাদের রান্না বান্নাটা ঠিক টাইমে আমরা করে ঠিক টাইমে অফিসে যেতে পারতাম। এই সংকট নিরসনের দাবিতে জামালপুরে মহাসড়ক অবরোধ করেন সিএনজি চালকরা। পরে প্রায় 5 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। 3 কিলো রাস্তা গেছে গা পিছনে, আজকে আমরা 450 টাকা জমা দিয়ে আমরা গাড়ি চালাই,
আজকে আমরা 1 সপ্তাহ ধরে আমরা মালিকের জমা দিতে পারতাছি না। আমাদের যদি একটা পাম্প হয়ে থাকে তাহলে দেখা গেছে আমরা 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে আপনারা গ্যাস পাবো। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফাইড এলএনজি সরবরাহ কমেছে, তাই সংকট বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শোভন মাহমুদ খান, স্টার নিউজ। তীব্র গ্যাস সংকট আর তার সাথে যোগ হওয়া লাগামহীন লোডশেডিং, এই জোড়া সংকটে নাভিশ্বাস হয়ে উঠেছে বন্দরনগরী জনজীবনে। সিএনজি পাম্প থেকে শুরু করে বাসাবাড়ি সবখানেই চলছে গ্যাসের জন্য হাহাকার আর দুর্ভোগ। আর তার সাথে বিদ্যুতের লাগামহীন লোডশেডিংয়ে বন্ধ হওয়ার উপক্রম রপ্তানিমুখী সহ বিভিন্ন শিল্প কারখানা। মোহাম্মদ জালালের ক্যামেরায় রকুনুদ্দিনের রিপোর্ট। গ্যাস নেই, তাই পাম্পের সামনে ঘন্টার পর ঘন্টা ধরে এই অপেক্ষা সিএনজি অটোরিকশা চালকদের। চাকার পেছনে বসে কাটছে যাদের অনিশ্চিত প্রহর। আরে এই নালে বয়সে বুড়া বয়সে আমরা কত কষ্ট করি, কালকে সারা রাত বিজি, কোথায় আমাদের গোসল, কোথায় আমাদের ওষুধ, আমাদের দুঃখ কেউই বোঝে না। গ্যাসের সিরিয়াল ফার্মালারা বলতে আছে গ্যাস আসলে দিবে, কিন্তু কাম করে কেউ নির্ধারিত টাইম দেয় না, হয়তো ফার্মও বন্ধ করে না। আমি এক জায়গায় ওখানে সিরিয়াল দিয়েছি, সিরিয়াল না পাইয়ে এখান থেকে আবার এখানে আনছি। ভোগান্তির এই চিত্র কেবল সড়কেই সীমাবদ্ধ নেই, গ্যাসের জন্য হাহাকার চলছে নগরের বাসাবাড়ির রান্নাঘরেও। গ্যাস নাই, রান্না করতে পারছি না। ছোট ছোট বাচ্চা আছে, আমরা ফ্যামিলি মেম্বার অনেকে আছি, আপনার এগুলো নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছে। দোকানের খাবার তো আর সব খাবার তো আর খাওয়া যায় না। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষের হিসাবে বর্তমানে নগরীতে মিলছে চাহিদার মাত্র 4 ভাগের 1 ভাগ গ্যাস। কবে মিলবে এই দুর্ভোগ থেকে মুক্তি তা বলতে পারছেন না সংশ্লিষ্টরাও। আমাদের নেটওয়ার্কে যেখান থেকে গ্যাসটা দেওয়া হয় সেইখানে আমরা পেতাম 220 নর্মাল অবস্থায়। হ্যাঁ, এখন এখানে পাচ্ছি আমরা 60। মানে সমস্যা আমাদের কাছে আছে, সমাধানটা কখন হবে এরকম তথ্য আমাদের কাছে নাই। গ্যাস সংকটের মাঝেই এখন মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং। এই জোড়া সংকটের চরম বিপাকে চট্টগ্রামের রপ্তানিমুখী শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ যদি একবার চলে যায়, আমাদের জেনারেটর ছাদতে মিনিমাম মনে করেন 2-5 মিনিট চলে যায়। জেনারেটর আসার পরে যদি মনে করেন আবার বিদ্যুৎ আসে, আবার 2-5 মিনিট চলে যায়। আমাদের গার্মেন্টস এখন অনেক আমরা সংকটে পড়ে গেছি, উৎপাদনের মধ্যে আমরা অনেক পিছনে চলে গেছি। চট্টগ্রাম সহ সারা দেশে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। সবচাইতে বেশি বিপর্যয়ের মুখে আছে রপ্তানিমুখী শিল্প, যার ফলে এভাবেই চলতে থাকলে আগামীতে রপ্তানির টার্গেট পূরণ করা প্রায় অসম্ভব বলে আমরা মনে করছি। পিডিবির তথ্য অনুযায়ী গত কয়েকদিনে চট্টগ্রামের প্রতিদিন গড়ে লোডশেডিং হয়েছে 130 মেগাওয়াট, যেখানে চাহিদা 1100 থেকে 1300 মেগাওয়াট। রকুনুদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট। আর তাই বেহাল দশা পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্য বন্দরের। স্থবির বরফ কলের উৎপাদন আর বরফ সংকটে সাগরে যেতে পারছেন না জেলেরা। জয়পুরহাটেও দৈনিক চাহিদার অর্ধেক বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ। 10 থেকে 11 ঘন্টা লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষি, হিমাগার ও কলকারখানাতেও। শত শত মাছ ধরার ট্রলার নোঙর করে আছে পটুয়াখালীর আলিপুর মহিপুর মৎস্য বন্দরে। সাগরে যাওয়ার সব প্রস্তুতি শেষ হলেও এখন অপেক্ষা বরফের। জেলেরা জানান, মাছ সংরক্ষণের জন্য প্রয়োজন হয় বিপুল পরিমাণ বরফ, কিন্তু ধারাবাহিক লোডশেডিংয়ে বিপর্যস্ত বন্দরের কার্যক্রম। দৈনিক 11 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে মিলছে মাত্র 4 মেগাওয়াট। ফলে প্রয়োজন মতো বরফ উৎপাদনে ব্যর্থ কলগুলো। বরফ দিতে পারতেছি না, কারেন্টের কারণে বরফ সলিড হয় না। বিদ্যুৎ তো টোটাল নাই না, বিদ্যুৎ নাই, বরফ দিতারে না, বরফ পর্যাপ্ত পরিমাণ নামতাছে না, বরফ তো বোর্ডে দিতে পারতেছি না আমরা কারেন্ট বাগর। অন্যদিকে বরফ সংকটে যাত্রা অনিশ্চিত হলেও জ্বালানি, শ্রমিক ও ট্রলার পরিচালনার খরচ গুনতে হচ্ছে মালিকদের। এখন আমরা তো মাছ ধরতে যাচ্ছি না, আমাকে 16টা মানুষ কামে মাঝি বাদে, এখন বিল বেতন দিব কিভাবে আর কি করবো, আমাকে দিগারা। আমাদের 10-15 দিন থেকে কারেন্ট অনেক সমস্যা করে, 2 ঘন্টা থাকে, 5 ঘন্টা থাকে না। এদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না জয়পুরহাটে। লোডশেডিংয়ের প্রভাবে থমকে গেছে কৃষি কার্যক্রম ও ব্যবসা বাণিজ্য। ঠিক মতো কারেন্ট দেওয়া পারতেছে না, ডিপটিও চলছে না, ফসলের ক্ষতি,
গরম ঘরের মধ্যে থাকা যায় না, মেশিন কলকারখানা চলতেছে না। অতি সত্বর এই সমস্যাটা আমাদেরকে সমাধান করে দিবেন। বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট ও শপিং মল বন্ধে সরকারের দেয়া সিদ্ধান্তে ইতিবাচক পরিবর্তনের আশা পল্লী বিদ্যুৎ সমিতির। বিদ্যুৎ অনেকটাই সাশ্রয় হবে, বিশেষ করে রাত ৮টার পর। যেটুকু আমরা গ্রাম অঞ্চলে দিলে হয়তো লোডশেডিং এর পরিমাণটা আর একটু কমবে, গ্রাহক স্বস্তি হবে। সরকার এ বিষয়ে আন্তরিক আছে, অতি দ্রুত এই পরিস্থিতির মোকাবেলা হবে বলে আমরা মনে করি। জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় 2,83,000, প্রতিদিন চাহিদা 60 থেকে 70 মেগাওয়াট। বিপরীতে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে মাত্র 30 থেকে 32 মেগাওয়াট। রিজভী হাবিব, স্টার নিউজ। স্বল্পমেয়াদে বিদ্যুৎ জ্বালানির সংকটের সমাধান নেই জানিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন জ্বালানি মন্ত্রী। সিপিডির এক আলোচনায় যুক্ত হয়ে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। বলেন, 2029 সাল নাগাদ জ্বালানি সংকটের সমাধান আশা করছে সরকার। বর্তমান বিদ্যুৎ সংকটের জন্য দায়ী করেন ব্যাটারি চালিত অটোরিকশাকেও। দেশ জুড়ে হঠাৎ বেড়েছে লোডশেডিং। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। অন্যদিকে জনরোষের ভয়ে প্রশাসনের সহায়তা চেয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির অফিসগুলো। জ্বালানি সংকট উত্তরণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে স্বল্প মেয়াদে কোনো সমাধানের পথ দেখাতে পারেননি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। আমি আপনাদের একজন, আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে এই যে সমস্যাটা আছে এই সমস্যাকে বেল আউট করতে পারি। তো আপনারা যদি আমাদের সাথে আমাদেরকে অ্যাটলিস্ট মোরাল সাপোর্টটা দেন, তাহলে আমাদের কাজ করাটা সহজ হয় আর কি। সংকটের পেছনে অবৈধ সংযোগের কথা তুলে ধরে গভীর রাতে ব্যাটারি রিকশা চার্জ দেয়াকে দায়ী করেন মন্ত্রী। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয় এবং মোস্টলি যারা যে চার্জ করে এগুলো মোস্টলি ইলিগাল কানেকশন। আমরা এই ইলিগাল কানেকশন গুলো করার চেষ্টা করছি। এ সময় মন্ত্রী বলেন, বেসরকারি খাতকে তেল আমদানির সুযোগ নিয়ে অতিরিক্ত সমালোচনা হচ্ছে। হঠাৎ করে দেখলাম যে আমি আপনার বসুন্ধরাকে পুরা তেলের ব্যবসা দিয়ে দিচ্ছি। তো এই যে আপনার আমাদের প্রচার, এই প্রচারটাও তো আমার মনে হয় যে আপনাদেরও কিছু বলা উচিত। মহেশখালীর টার্মিনাল পুরোপুরি চালু হওয়ার সময় জানাতে না পারলেও মন্ত্রী জানান, সংকট সমাধানে আরো 3টি টার্মিনাল করা হবে। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফর হবে, তবে সেটি কবে তা নির্ভর করছে তার সময়সূচি ও দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। এই সফরকে ঢাকা দিল্লি সম্পর্ক ঠিক করার বড় সুযোগ হিসেবে দেখছে সরকার। ভারতকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাতের পর থেকেই তার ভারত সফর নিয়ে চলছে নানা জল্পনা, তবে তার দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, তবে সেটা নির্ভর করছে তার সময় ও ঢাকা দিল্লি সম্পর্কের উপরে। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ব্রিফিংয়ে উঠে আসে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ প্রসঙ্গ। এ নিয়ে প্রতিমন্ত্রী জানান, সাম্প্রতিক টানাপোড়েন কাটিয়ে সম্পর্ক স্বাভাবিকের সুযোগ এখনো আছে। যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব এবং সেটাই আমরা আশা করি। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর কি সত্যি ঢাকা দিল্লি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে। সকল দেশের সাথে সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায় সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। নাইম আবির, স্টার নিউজ, ঢাকা। জুলাই অভ্যুত্থান দমনে নির্বিচারে মানুষ মারার পরও দেশে ফিরে শেখ হাসিনার রাজনীতি করার ইচ্ছেকে মামার বাড়ির আবদার বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে আশ্রয় করে দিল্লি তার স্বার্থ হাসিলের চেষ্টা করছে বলেও অভিযোগ তার।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহোদর আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এই দোয়া অনুষ্ঠান। অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ বিএনপির নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিষয় ছাপিয়ে ওঠে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ। অভিযোগ করেন হাসিনাকে ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা করছে দিল্লি। বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদযুক্ত রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করত। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকারের সময় শেখ হাসিনার নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার দেখতে চায় জনগণ। পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে। অনুষ্ঠানে বগুড়ায় আরাফাত রহমান কোকোর নামে প্যারা স্পোর্টস কমপ্লেক্স প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান বক্তারা। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করতে জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। সরকারকে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের ব্যাপারে জবাব দিতে হবে। এ বিষয়ে স্পষ্ট বক্তব্য ছাড়া তারেক রহমানকে ভারত সফরে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার বিকেলে শহীদ ওসমান হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। দাবি করেন, দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করছে ভারত। দিল্লিতে বসে শেখ হাসিনা যা বলছে তা ভারতের কথা বলেও অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্টের সুযোগ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারত সরকার। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির এই আহ্বায়ক। 5ই আগস্টের যে প্রেস কনফারেন্স, সেটা নিয়ে তারেক রহমানকে স্পষ্ট জবাব দিতে হবে, পররাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট জবাব দিতে হবে এবং এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনার প্রত্যর্পণ কিভাবে হবে, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিভাবে নতুনভাবে নিরূপণ হবে, এটা ঠিক না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবে না। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ যেন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। গত 7 মাসে এই দুই মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে প্রাণ গেছে অন্তত 35 জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ পরিণত হয়েছে মরণ ফাঁদে। দুর্ঘটনা, প্রাণহানি এখন নিত্যসঙ্গী। মহাসড়কে দ্রুতগতির যানবাহন, অদক্ষ চালক, নসিমন করিমন সহ থ্রি হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল, সাথে বিভিন্ন স্থানে অপরিকল্পিত বাঁধ, তাই থামছে না দুর্ঘটনা। ওভারটেক করতে যায়, ওভারটেক করার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটে, তাই তাদের সচেতন হতে হবে। এই রোডের যে গতি দেওয়া থাকে তার থেকেও বেশি গতি এই রোডে গাড়ি চলাচল করে। ঘটনা মূলত ঘটে হলো আপনার এই পরিবহন আর এই ছোট গাড়িগুলো একসাথে চলার কারণে। হুট করে মনে করেন ডানি ভাই গুলি দিয়ে মনে করেন গাড়ি ডানি ভাই ওভারটেক করতেছে, তখন আমাদের কাছে আর কোনো করণীয় থাকে না। দুর্ঘটনা কমাতে মহাসড়ক দুটি দ্রুত 4 লেনে উন্নীত করার দাবি চালক ও যাত্রীদের। হাই রোডের পার্শ্ববর্তী একটা রোডের প্রয়োজন, জনগণ যাতে যাইতে আসতে পারে। 4 লাইন রাস্তা আলাদা জন্য তাদের সিঙ্গেল একটা রাস্তা করে দিক, বাইপাসের পাশে আরেকটা রাস্তা করে দিক। দুর্ঘটনা রোধে নিয়মিত টহল, বেপরোয়া ও দ্রুতগতির যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি হাইওয়ে পুলিশের। চলছে সচেতনতামূলক কার্যক্রম। আমরা নিয়মিত মোবাইল ডিউটি রান করতেছি। এখানে যে ভারী যানবাহনগুলো আছে সেইগুলো আমরা অনেক সময় যদি ওভার স্পিড থাকে বা তার কাগজপত্র ফেল থাকে, এই গাড়িগুলো আমরা ব্যবস্থা নিয়ে থাকি। প্রতিনিয়ত চেকপোস্ট করছি এবং আমরা আইনের আওতায় আনছি। ত্রুটিপূর্ণ যেগুলো যানবাহন আছে প্রত্যেকটা যানবাহনকে আমরা আমাদের নখদর্পণে আসলে আমরা অবশ্যই আইনের ব্যবস্থা নিচ্ছি। মানে ধীর গতি যে যানবাহন, এই ধীর গতির যানবাহনগুলোর জন্য আলাদা একটা লেন থাকা খুবই জরুরি। হাইওয়ে পুলিশের তথ্য মতে গত 7 মাসে এই দুই মহাসড়কের গোপালগঞ্জ অংশে ঘটেছে প্রায় অর্ধশতাধিক দুর্ঘটনা। এতে
প্রাণ গেছে অন্তত ৩৫ জনের, আহত হয়েছেন শতাধিক মানুষ। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ। পর্যটকহীন সেন্ট মার্টিনের রোজগারহীন দ্বীপবাসী চরম আর্থিক সংকটে ফিরেছেন বাপ দাদার আদি পেশা মাছ শিকারে, কিন্তু তাতেও ঘুরছে না সংসারের চাকা। উল্টো প্রতিনিয়ত শিকার হচ্ছেন আরাকান আর্মির হয়রানি আর প্রাণনাশের হুমকির। এমন অবস্থায় দ্বীপের মানুষের নিরাপত্তা ও আর্থিক সহায়তার দাবি তুলেছেন জনপ্রতিনিধিরা। সেন্ট মার্টিন নীল সমুদ্রের বুকে জেগে থাকা বাংলাদেশের একমাত্র কোরাল সমৃদ্ধ দ্বীপ। নৈসর্গিক সৌন্দর্যের এই দ্বীপকে ঘিরে বছরের ৫ মাস থাকত পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে এই ভিড়ে ভাটা পড়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে। কর্মহীন হয়ে জীবন জীবিকার টানপোড়েনে পড়েন দ্বীপবাসী। চরম আর্থিক সংকটে বাধ্য হয়ে ফিরেন বাপদাদার আদি পেশা মাছ শিকারে। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ, বৈরী আবহাওয়া ও ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত মাছ। জেলেদের এই মরার উপর খাড়ার ঘা হয়েছে আরাকান আর্মির হয়রানি ও আটক আতঙ্ক। গেলে জাল নষ্ট হয়ে যায়। এখন বর্ষাকাল, যে সময় জাল জেলে বন্ধ থাকে এ সময় মাছ মারতে পারি না। আগস্ট মাস যখন ছিল স্রোত খারাপ হয়ে গেছে, পয়েন্টরে লেখাপড়ার খরচ চালাতে পারি নাই। পশ্চিমে সাগরের পশ্চিমে গভীর পানিতে গেলে ওই ট্রলিনেরা জালগুলি কাটিয়ে নিয়ে যায়। এখন জাইলেরা বেশ বাঁচিবার কোনো রেহাই নাই। এই দুঃসময়ে খাদ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন দ্বীপের শিশুরাও। তাই দ্বীপবাসীর জন্য বিশেষ আর্থিক প্রণোদনা চান জনপ্রতিনিধিরা। সরকারিভাবে একটা 65 দিন বন্ধ আছে আর একটা 22 দিন বন্ধ আছে। প্রাকৃতিকভাবে ওয়াদার খারাপ হয়ে বন্ধ থাকে প্রায় আরও 3, 4 বা 5 মাস। সরকারকে আমি অনুরোধ জানাবো সেন্ট মার্টিনের জেলেদের ব্যাপারে নতুন করে এটা বাঁচার জন্য একটা কি পন্থা বাহির করার জন্য। একদিন পেলে 5,000 টাকার, আর দিন কিন্তু 1 মাস খাইতে হয় 20,000 টাকা ঋণ খরচ করিয়া খাইতে হয়। এখন যে পর্যটকমুখী না থাকাতে যারা হোটেল মালিক এরা জাল ফিশিং করতেছে। দ্বীপের নীল জলরাশির সৌন্দর্যে জড়িয়ে আছে 1600 পরিবারের প্রায় 12,000 মানুষের বেঁচে থাকার গল্প। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দেখছেন স্টার নিউজ, ফিরছি একটু পর। প্রকৃতির বিশুদ্ধতায় শুরু হোক দিন। বাছাইকৃত সেরা দানা আর অত্যাধুনিক মেশিনে তৈরি শতভাগ খাঁটি দেশি সরিষার তেল। ফুডেরা সরিষার তেল, যার প্রতি ফোঁটায় আছে স্বাস্থ্যকর জীবনের প্রতিশ্রুতি। ফুডেরা সরিষার তেল, খাঁটি ঝাঁঝে, দেশি স্বাদে। হামের প্রথম লক্ষণ হল জ্বর। এই জ্বর 3 থেকে 5 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। জ্বর শুরু হওয়ার কয়েকদিন পর শরীরে ছোট ছোট লালচে দানার মতো ফুসকুড়ি দেখা দেয়। হাম হলে শিশুর নাক দিয়ে পানি পড়া এবং অনবরত কাশি হতে পারে। শিশুর চোখ টকটকে লাল হয়ে যেতে পারে এবং চোখ দিয়ে অনবরত পানি পড়তে পারে। আলোতে শিশুর অস্বস্তিও হতে পারে। অসুস্থতার কারণে শিশু প্রচণ্ড ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ে। খাবারের প্রতি তার কোনো আগ্রহ থাকে না। দেখছেন স্টার নিউজ। আন্তর্জাতিক প্রসঙ্গ। অধিকৃত পশ্চিম তীরের কুশরা গ্রামে ফিলিস্তিনি পরিবারগুলোর উপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নৃশংস অবরোধ ও হামলার ফলে বাস্তুচ্যুত হতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষরা। পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে ফিলিস্তিনিদের ভিটে মাটি ছাড়া করার অভিযোগ উঠেছে। উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনী অতিরিক্ত সৈন্য পাঠানোর কথা বললেও ইসরায়েলি উগ্র